বিয়ের শুরুতেই আমরা একটা দম্পতিকে পিছনে দেখতে পারি। তারা নতুন বিয়ে করেছে। এটা হলো রাফসান আর মোনা। গভীর রাতে রাফসান তার পাশে তার স্ত্রীকে দেখতে পায় না। তাই সে মোনাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে মোনাকে খুঁজে পায় না। এরপর সে খুঁজতে খুঁজতে মোনাকে একটি জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে। রাফসান তখন মোনাকে পেছন থেকে ডাকতেই মোনা তার ভয়ঙ্কর চেহারা নিয়ে রাফসানের দিকে তাকায়। রাফসান তখন তাকে দেখে ভয় পেয়ে যায়, আর মোনা তখন তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে এগিয়ে আসতে থাকে আর উর্দুতে একের পর এক কথা বলতে থাকে। রাফসান তখন অনেক ভয় পায়, তাই সে পেছাতে থাকে। পেছাতে পেছাতে রাফসান দেওয়ালের সাথে লেগে পড়ে, আর তখনই লাইট জ্বলে ওঠে। লাইটের রোদে মোনা অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর রাফসান তাকে রুমে এনে বিছানায় শুয়ে দেয়। রাফসান তখন মোনাকে মোনা মোনা বলে অনেক ডাকতে থাকে, কিন্তু সে তখন ঘুমাচ্ছিল। রাফসান তখন মনের গল্পে হাত উঠিয়ে যায়, আর তার এরকম পাগলামো দেখে চিন্তা করতে থাকে। এরপর আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পারি। মোনা নিজের হাতে টেবিল ভর্তি রান্না করে রেখেছে। এতে রাফসান খুবই খুশি হয়। তারপর কথায় কথায় রাফসান বলে, তুমি কিন্তু উর্দু খুব ভালো জানো। তখন মোনা বলে, আমি তো উর্দু জানি না, এই জন্য আমি হিন্দি উর্দু মুভি দেখি না। এটা শুনে রাফসান কিছুটা অবাক হয়। যাই হোক, তারপর তারা খাওয়া দাওয়া শেষ করে। এরপর রাফসান বের হওয়ার সময় কিছুটা আদর আর ভালোবাসা নিয়ে মার কপালে একটা আদর করে বের হয়। আর ওদিকে রাফসান কাজের মেয়ে শেফালিকে নিয়ে পুরো ঘরটা সুন্দর করে সাজাতে থাকে। ঘর সাজানোর সময় মনে রাফসান ডয়ারে একটা মেয়ের উন্না দেখতে পায়, যা দেখে মহার কিছুটা সন্দেহ হয়। তাই সে কাজের ছেলেটার কাছে জানতে চায় এই উন্নাটা কার। তখন সে কথাগুলি উত্তর দেয়, এটা তো খালাম্মার। তখন মোনা বলে, তাহলে আমি আম্মাকে জিজ্ঞেস করি এটা কি সত্যি আম্মার নাকি। তখন ওর কাজের ছেলেটা মিথ্যা বলতে পারে না। সে জানিয়ে দেয় এটা লতা নামের একটা মেয়ে। তখন মোনা লতার পরিচয় জানতে চায়। তখন সে জানায় লতা হলো ভাইজানের টু বোন। ওই যে চাচাতো মামাতো ফুফাতো কত রকমের টু বোন আছে, এর মধ্যেই এক প্রকারের বোন হলো লতা। এটা শুনে মোনা জানতে চায়, তাহলে ওর না এখানে আসলো কেন। তখন কাজের ছেলে জানায় এই লতা তো প্রতিদিন এই ওয়েজে আসতো, আর আসতো সরাসরি ভাইজানের বেডরুমে আসতো। তখন মোনা জানতে চায়, লতা বেডরুমে এসে কি করতো। তখন কাজের ছেলে জানায়, তা তো বলতে পারবো না, বেডরুমে এসে লতা বা দরজা বন্ধ করে দিত। এটা শুনে মোনা খুবই রেগে যায়, আর রাফসানের আসার অপেক্ষা করে। এরপর আমরা লতাকে দেখতে পারি। রাফসান লতার ফটোশুট করছে, আর লতা রাফসানকে বাজে ইঙ্গিত করছে। এতে রাফসান কিছুটা বিব্রত বোধ করে। তারপর লতা রাফসানের কাছে সেই গুরুকে স্পর্শ করতে চায়, কিন্তু রাফসান তাকে এড়িয়ে চলে। এরপর রাফসান বাড়ি ফিরে। তখন কাজের ছেলে জানায় ভাবিটা লতা আবার উন্না পাইছে, আর এটা নিয়ে সে তুল কালাম বাজিয়ে নিছে। এসব শুনে রাফসান অনেক ভয় পেয়ে যায়। তারপর সে রুমে এসে মোনার সাথে দুষ্টামি করতে চায়, কিন্তু মোনা তাকে এড়িয়ে চলে আর বলে, লতা তোমার সাথে দরজা বন্ধ করে উন্না ফেলে কি করতো। তখন রাফসান বলে, আগে আমাকে বিশ্বাস করো, তারপর বলছি। ওই যে লতা ও প্রতিনিয়ত আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, ও আজকে আমাকে বাজে ইঙ্গিত করছিল, আমি পাত্তা দেইনি। আর উন্না হয়তো এটাও চালাকি করে রেখে দিচ্ছে। আমি শুধু তোমাকে ভালোবাসি, ওকে আমি কখনোই পাত্তা দিই না। তোমার বিশ্বাস না হলে মাকে ডাকি। এই বলে সে মাকে থাকতে, কিন্তু তার আগে মোনা তার মুখ চেপে ধরে আর বলে, বুঝতে পারছি তোমরা সব পুরুষই একই রকম, মেয়ে মানুষ দেখলে মাথা নষ্ট হয়ে যায়। তখন রাফসান বলে, সব পুরুষের কথা বলতে পারবো না, তবে আমার কথা বলতে পারি। সারাটা জীবন একটা মানুষকে দেখেই মাথা নষ্ট হয়েছে, আর সে হচ্ছে সতী তুমি। আমার জন্ম হয়েছে তোমার জন্য। এরপর একটু রোমান্টিক সং প্লে হয়। পরের দৃশ্যাঙ্গে আবারও রাতের দৃশ্য দেখতে পারি। পিছনে এক অদ্ভুত আলো রাফসানের ঘরে আসে, আর মোনা ভয়ঙ্কর চোখ নিয়ে বিছানা থেকে উঠে। রাফসান উঠে পড়ে, আর মোনা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। আর রাফসান তাকে ফলো করতে করতে নিচের দিকে নেমে আসে। তারপর মোনা আয়নার সামনে এসে ভয়ঙ্কর পদে উচ্চ বলতে থাকে, যা দেখে রাফসান খুবই ভয় পায়। মোনার ভয়ানক তীব্রতা অনেক বেশি থাকায় রাফসান রুমের লাইট অন করে দেয়। আর যে মোনা জ্ঞান হারিয়ে পড়ে যেতে থাকে, রাফসান তখন তাকে ধরে ফেলে আর রুমে নিয়ে আসে। পরের দিন রাফসান মোনাকে নিয়ে হসপিটালে আসে, কিন্তু হসপিটালে সকল চেক আপ শেষে ডাক্তার জানায় মোনা সম্পূর্ণ সুস্থ। ওনার মাথা এবং ব্রেন পুরোপুরি ঠিক আছে। তখন রাফসান বলে, তাহলে ও যে এইসব করছে এর কি হবে। তখন সে ডাক্তার জানায়, ওনাকে আপনি ভালো কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান, হয়তো ওনাটা এর কোনো ভালো ব্যাখ্যা দিতে পারবে। পরের দৃশ্যে আমরা কমলা বাবা নামের একজন দরবেশকে দেখতে পারি। ওনার কাছে এসে কালাম নামের একজন বলে, আপনি আমাকে যতই বোঝান, আমি কিন্তু জিন বোধ বিশ্বাস করি না। তখন সে বাবা জানায়, আল্লাহর কোরআনে জিনের কথা আছে, আর তোর বাড়িতেও জিনের রাসূল আছে। তখন কালাম বলে, যদি সত্যি সত্যি জিন থাকে তাহলে হাজির করেন, আমার সাথে মোলাকাত করে দেন।
তখন কমলাবাবু রাজি হয় আর তার হাতে একটা সিমের বিচি দেয় আর জানায়, এটা কোনো জানো তেন সিমে বিচি না, এটা ঘুমাইয়া থাকা জিন। তুই যদি হাত মুট করে চাইপা ধারস তাহলে আস্তে আস্তে বিচি করা ভোগ, তোর গায়ের গরমে জিনের ঘুম ভাঙবো, আর জিন জাগলে তোর হাত বিড়া যাব, আর বিচি ফালাই দিলে ও তোর জান কবজ করব। তখন কালাম বলে, আমার হাত তো গরম মেটাছে। তখন বাবা জানায়, এটা এর মধ্যে রাখ, পালাস না, পালালে তোর বিপদ। কালাম তখন তাড়াতাড়ি বিচিগুলো পাত্রে রাখতে থাকে, কিন্তু হঠাৎ করে একটা বিচি মাটিতে পড়ে যায়। তখন সেই দরবেশ বাবা জানায়, এইটা তুই কি করলি কালাম, এইটা তুই কি করলি? এই বলে সে উপরের দিকে চিনকে দেখিয়ে বলে, এই চিন তোর জান কবজ করবো। তখন কালাম তার কাছে বাঁচার জন্য আকুতি করে। তখন সে কমলা বাবা বলে, বছরের ওয়াক্তের আগে যদি তুই নদী পার হতে পারস তাহলে তুই বেঁচে যাবি, নইলে ওই জিন তখন সবার জান ফের টান দিব। তাই কালাম তাড়াতাড়ি যাওয়ার জন্য দৌড় দেয়। আর এই সম্পূর্ণ ঘটনাটা দূর থেকে কি একজন ভিডিও করছিল। কালাম তখন বাড়ি ফিরে তার ভাইকে সাথে নিয়ে পালাতে চায়। আর তখন তাদের বাড়িতে বিকট কিছু শব্দ এবং ভয়ানক কিছু ঘটে। বৈদ্যুতিক লাইন আসে আর চায়, এমনটা ঘটতে থাকে তখন, যা দেখে তারা তাড়াতাড়ি পালাতে থাকে। তখন হঠাৎ তারা তাদের সামনে দুজন মানুষকে আফসার মতো দেখে, যা দেখে তারা খুবই ভয় পায় এবং সেখানে শুয়ে পড়ে। তখন সে দুজন এগিয়ে এসে আর নিজেদের পরিচয় দেয়। ওনার নাম হচ্ছে বিজয়, আর ওনার সাথে যে মেয়েটি তার নাম তনুজা। তারা গতকাল গ্রাম এসেছে, এসে নাকি এই গ্রামের কৌন বাবাকে ফলো করছে। তারপর তারা কালামও তার ভাইকে বাড়ির পেছনে ডেকে নিয়ে যায়। তখন তারা দেখতে পায় একজন লোক ইচ্ছে করে অবিরত ইলেকট্রনিক লাইন দিচ্ছে আর বন্ধ করছে, আর অন্য দুজন দরজা খোলা ও বন্ধ করে ভয়ঙ্কর শব্দ করছে। ওইদিকে সেই বাবা 3-4 জন লোক নিয়ে পুরো আমলের সেই সিংকাটার কাজ করতে থাকে। তারপর বিজয় তাদের কাছে যায়, আর তখনই পুরো ফোর্স এসে তাদেরকে ধরে ফেলায়। এরপর সে কালাম জানায়, তবে সত্যি কিন্তু সিমের বেঁচেতে গরম ছিল। তখন তনুজা বলে, প্রকৃতপক্ষে ওটা সিমের বেঁচে ছিল না, হারমোডিনামিক একটা কেমিক্যাল আছে, ওটা দিয়ে এই বিচিটা বানানো হয়েছে, তাই হাতের চাপে ওটা গরম হয়েছে। তারপর তারা বিজয় ও তনুজাকে ধন্যবাদ দেয়। আর তখন বিজয় জানায়, পৃথিবীতে জিনভূত বলে কিচ্ছু নেই, সবই হলো কুসংস্কার। ইচ্ছে মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য জিনভূতের গল্প বলে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে। তাই সে তাদেরকে বলে, যেখানে এরকম ভণ্ডামি দেখবেন আমাকে খবর দেবেন। এই বলে বিজয় সেখান থেকে বিদায় নেয়। এরপর আমরা মোনা আর রাফসানকে দেখতে পারি, তারা সোফায় বসে টিভি দেখছে। এমন সময় লতা তাদের বাসায় আসে। রাফসান তখন তাকে দেখে পুরাই থতমত ধরে যায়। তারপর লতা মোনাকে শুভেচ্ছা জানায় আর বলে, নাইস ক্যাচ, তবে এই ক্যাচটা আমার ধরার কথা ছিল। এমনটা শুনে মোনা লতার ওপর রেগে যায়। তারপর তারা সবাই সোফায় বসে আর মোনা নাস্তা আনতে যায়, কিন্তু মোনা ফেরে না। তারপর রাফসান মোনাকে অনেক খুঁজতে থাকে। কোথাও না পেয়ে রাফসান ছাদে আসে আর দেখে মোনা ছাদের রেলিং দিয়ে ভয়ঙ্কর ভাবে হাঁটাহাঁটি করছে। মোনার এমন অদ্ভুত আচরণ দেখে রাফসান খুবই ভয় পায়। তারপর মোনা রাফসানকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর আবারও মোনা লতার দিকে ভয়ঙ্কর ভাবে তাকায়, যা দেখে লতা অজ্ঞা হয়ে পড়ে। তারপর আমরা বিজয়কে দেখতে পারি। এই বিজয় হলো বিশ্ববিদ্যালয়ের সাইকোলজির টিচার। তার মতে পৃথিবীতে জিনভূত বলতে কিছুই নেই, সবই মানুষের ভুল ধারণা। এসব নিয়ে সে ক্লাসটা নিয়ে নেয়। কাজ শেষ করে বিজয় বের হলে তাকে পেছন থেকে রাফসান ডাক দেয়। এই রাফসান আর বিজয় ছোটবেলা থেকেই ঘনিষ্ঠ বন্ধু। রাফসান তখন বিজয়ের সাথে জরুরি কথা বলতে চায়, তাই বিজয় তাকে তার চেম্বারে নিয়ে আসে। সেখানে তনুজাও ছিল। বিজয় তখন রাফসানকে তনুজার সাথে পরিচয় করে দেয়। তখন রাফসান জানায়, আমার স্ত্রী বেশ কয়েকদিন ধরেই অদ্ভুত কিছু আচরণ করছে, যার কোনো ব্যাখ্যা আমি পাচ্ছি না। ডাক্তারের কাছে গিয়েছিলাম, উনি জানালো সবকিছু ঠিকঠাক আছে। আর মোনার সমস্যা জেনে বললো সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলতে। তখন বিজয় বীর ঘটনা থেকে সবকিছু শুনতে চায়। তখন রাফসান জানায়, আমি আর মোনা দুজনকে ভালোবাসতাম, কিন্তু মোনার মা আমাদের এই বিয়েতে একটু মত দেন না, তাই আমি আর মোনা পালিয়ে বিয়ে করি। বিয়ে ঠিক 2 দিন পর আমি মোনার মা দাদি বাড়ি যাই দাদির সাথে দেখা করতে। দাদি সবাই মাকে খুব পছন্দ করত, সবকিছু খুব সুন্দর কাছে বা সেখানে ছোটখাটো একটা অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে তারা ক্যামেরা নিয়ে বের হয় ভালো কিছু স্টেডিয়ামের ছবি তোলার জন্য। নদীর ধারে বেশ কিছু ছবিও তোলে। এরপর মোনা একটা পুরনো জমিদার বাড়ি দেখে জানতে চায় ওখানে কেউ থাকে না। তখন রাফসান বলে, না, ওটা একদম খালি, আসলে ওখানে গিয়ে কিছু ছবি তোলে। এরপর রাফসান মোনাকে নিয়ে সেখানে যায়। আর মোনা বলে, এটা দেখে তো মনে হয় এখানে কোনো লোকজনই আসে না। তখন রাফসান বলে,
আসবে কেমনে, এটা নিয়ে একটা ভয়ঙ্কর গল্প আছে। তখন মোনা অবাক হয় আর সে সম্পর্কে জানতে চায়। তখন রাফসান তাকে জানায় এই দত্তবাড়ির জমিদারটা খুব অত্যাচারী ছিল, বিশেষ করে এই বাড়ির শেষ কর্তা। উনি দূর দূরান্ত থেকে মেয়েদেরকে ধরে নিয়ে আসতো আর তাদেরকে নির্যাতন করে পেছনের একটা কুয়োতে ফেলে দিত। এরপর রাফসান তাকে পেছনের থেকে নিয়ে যায়, আর তখন আমরা উপরে শব্দ আর অবস্থা শুনে বুঝতে পারি সেখানে ভয়ানক কিছু আছে। এরপর মনে জানতে চায় এই ততদেরকে কিছু বলতো না। তখন রাফসান বলে আগে কেউ তেমন কিছু বলেনি, তবে যেদিন ইমাম সাহেবের মেয়েকে জমিদার বাড়ির লোকজন ধরে নিয়ে আসছিল সেদিন গ্রামবাসী খেপে যায়, আর সবাই একসাথে মিলিত হয়ে জমিদার বাড়ির সবাইকে খুন করে ফেলে আর তাদেরকে এই কুয়োতে ফেলে দেয়। আর এরপর রাফসান সেই কুয়োর কাছে মোনাকে নিয়ে যায় আর সেখানে বসিয়ে বেশ কিছু ছবি তো দেয়। তবে তখনও উপরে আবারও ভয়ানকের আভাস পাওয়া যায়। রাফসান তখন তাকে ভালো করে কোর্টে বসতে বলে যাতে সে সুন্দর করে ছবি উঠাতে পারে। আর ঠিক তখনই মোনা কুয়োতে পড়ে যায়, যা দেখে রাফসান অস্থির হয়ে পড়ে আর সেও কুয়োতে লাফ দিয়ে নেমে মোনাকে তুলে নিয়ে আসে। বাড়ি এনে রাফসান ডাক্তারকে দিয়ে মোনার চেক আপ করায়। তখন ডাক্তার জানায় অনেকের পচা পানি ভিতরে গেছে, তাই সম্ভব হলে আজকে ঢাকায় নিয়ে চেক আপ করাতে। তাই রাফসান মোনার এই অসুস্থতার কথা জানাতে তার শাশুড়ি আম্মাকে কল করে। তারপর রাফসান মোনাকে নিয়ে হসপিটালে দেখে যেতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর মোনার জ্ঞান ফিরলে সে জানায় আমার তো কিছুই হয়নি, আমি তো সম্পূর্ণ সুস্থ, এখন আমি হসপিটালে যাব না। এই বলে সে জোর করতে থাকে। তাই রাফসান বাধ্য হয়ে তাকে নিয়ে বাসার দিকে আসে। বাসায় ফিরে মোনা একটা তেলাপোকা দেখতে পায়, তাই সে ঝাড়ু নিয়ে তেলাপোকা মারতে পিছু নেয়। এমন সময় সেখানে মোনার মা আসে। মোনার মা আজকে প্রথমেই পেট এসেছে। সে মূলত মোনার উপর অত্যন্ত রেগেছিল, কিন্তু আজকে রাফসানের গল্পে এবং মেয়ের অসুস্থতার কথা জেনে সে ছুটে এসেছে। আসলে মনে এমনই হয়, সন্তানেরা হাজারো গুণ খুললেও মায়েরা সববিমান খুলে কাছে টেনে নেয়। তখন মোনা এসে তার মাকে সরি বলে আর তার মাও সব মেনে নেয়। তবে ওই দিনের পর থেকেই মোনা এমন অদ্ভুত ব্যবহার করতে থাকে। এরপর ঘটনা বর্তমানে আসে আর সবকিছু শুনে বিজয় জানায় আজকে আমরা তোর বাসায় যাব। এরপর বিজয় রাফসানের বাড়ি আসে আর রাফসান তখন মোনাকে বিজয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন মোনা জানতে চায় আচ্ছা বলুন তো আমার শরীরে কি সমস্যা। তখন রাফসান বলে আমরা যখন কারো ঘটনা কল্পনা অনুভব করি তখন সেটার প্রতি ছবি নিজের মতো অনুভব করি। হয়তো আপনি কোনো ঘটনার সাথে নিজেকে অনুভব করছেন। তখন রাফসান জানতে চায় তাহলে যে চোখ সাদা হয়ে যাওয়া, রেলিং এর উপর দিয়ে হাঁটা, এসবের কি ব্যাখ্যা দেবে। তখন বিজয় বলে এটা হয়তো কোনো লেন্সের কারণে। তারপর বিজয় মোয়ার কাছে জানতে চায় আপনাকে কোনো লেন্স হচ্ছে। তখন বলছে হ্যাঁ আচ্ছা। তখন বিজয় বলে আচ্ছা তাহলে রেলিং এর উপর দিয়ে হাঁটা এর কি ব্যাখ্যা। সে সময় তনুজা বলে এটা তো আরো সাহস। এই যেমন আমরা যদি 5 ইঞ্চি উঁচু রেলিংয়ে হাঁটি তাহলে কিন্তু পড়ে যাব না, তবে 5 তলা উঁচু রেলিংয়ে হাঁটলে আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে, কারণ তখন আমাদের উঁচু ভিত্তি কাজ করে। তবে মনের মধ্যে সে বইটা কাজ করে না, তাই সে এমনটা করেছে। তখন রাফসানের মা বলে তাহলে আমার বৌমা কি করলে ভালো হবে। তখন তারা জানায় আজকে তারা ওনাকে অবজারভেশনে থাকবে। এরপর আমরা দেখি রাফসান আর তুমজা রাত থেকে ক্যামেরা দিয়ে ট্রাংডুমের দৃশ্যটা নজরে রাখছে। তুমজা তখন বিজয়কে ভালোবাসার কথা বলতে চায়। এমন সময় তারা খেয়াল করে মোনার ড্রয়িং রুমে তা নিয়ে আসে, যা দেখে বিজয় নিচে নেমে আসে। মোনা তখন সবাইকে বের করতে চায় আর বলে মোনা শুধু আমার, মোনা আমার প্রথম ভালোবাসা। বিজয় তখন বলে মোনা তো রাফসানের বিবি। তখন মোনা সবাইকে মেরে ফেলতে চায়। এমন সময় লাইট জ্বলে ওঠে আর মোনা জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক তখনই রাফসান সেখানে এসে মোনাকে ধরে ফেলে আর জানতে চায় এখন বল মোনার কি হয়েছে। বিজয় তখন আর কিছুই বলতে পারে না। সে পরের দিন মোনার বাড়িতে আসে আর তার মায়ের কাছে জানতে চায় মোনা কি উর্দু জানে। তখন তার মা জানে না, আমার মেয়ে তো একদমই উর্দু জানে না। তখন বিজয় বুক শিল্পে এসো উর্দু শিখে নামের একটি বই দেখতে পায়। সেখানে মোনা উর্দুতে তার নাম লিখে রেখেছে। এমনটা দেখে বিজয় অবাক হয় এবং সে তার ছবি তুলে রাখে। তারপর বিজয় জানতে চায় বুক শিল্পটি বইগুলো কার। তখন মোনার মা জানায় এইগুলো মোনার বাবা পড়ত, তবে মাঝে মাঝে মোনা এই বই নিয়ে ঘাটাঘাটি করত। পড়তে না পারলেও বই নিয়ে ঘাটাঘাটি করাই ছিল ওর অভ্যাস। এসব শুনে রাফসান সে জমিদার বাড়ি আসে। তারপর সে দরজা খুলে ভেতরে প্রবেশ করে।
তবে সেখানে বিভিন্ন ভয়ানক দৃশ্য এবং শব্দ শুনতে পায়। উপরে উঠতে গেলে সে একটা পুরনো সাপ দেখতে পায়। উপরে সবকিছু খুব ভয়ানক ছিল। সেখানে সে রক্ত দিয়ে উল্টোতে মোনার নাম লেখা দেখতে পায়। এরপর বিজয় মনাকে জানায়, আপনি হয়তো ওই ঘটনাটা শোনার পর নিজে নিজেকে ইমামের মেয়ে ভাবতে শুরু করেছেন, আর তাই হয়তো আপনি জমিদারদেরকে মারার জন্য দাঁড়িয়ে বের হন। কিন্তু রাফসান সেটা বিশ্বাস করতে চায় না। তখন বিজয় বলে, আমাদের খুবই অচেতন মন সত্যি উর্দু লিখতেও পড়তে পারে, কারণ তাদের বুক সেলফে এসো উর্দু শিখে বলে সে অসংখ্যবার নিজের নাম উর্দুতে লিখেছে। তখন সে সেটার প্রমাণও দেয়। রাফসান তবে জানতে চায়, তাহলে যে ও বিভিন্ন সময় পুরুষের কণ্ঠে কথা বলে সেটার কি ব্যাখ্যা দিবে? তখন বিজয় বলে, আমরা যদি খালি গলায় কথা না বলে ভেতর থেকে কথা বলি, তাহলে কিন্তু কণ্ঠটা ভারী হয়। এমনই কিছু যুক্তি দিয়ে বিষয়টার সমাধান দেয় বিজয়। তখন মোনা বলে, আমি এসব কিছু থেকে পুরোপুরি মুক্তি চাই। এখন তনুজা বলে, আপনারা তাহলে হানিমুনে যান, কিছুটা হালকা লাগবে। রাফসান তখন রাজি হয়, আর তাদের সাথে তখন বিজয় তনুজা আসে। এরপর আমরা রিসোর্টের দৃশ্য দেখতে পারি। সেখানে গভীর রাত্রিতে মোনা ভয়ঙ্কর হয়ে উঠছে, আর রাফসানের ঘুম ভাঙলে সে মোনাকে উপরে দেখতে পায়। মোনা তখন রাফসানের উপরে উঠে বসে আর মোনাকে তালাক দিতে বলে, কিন্তু রাফসান রাজি হয় না। তাই সে রাফসানকে মেরে ফেলতে চায়। রাফসান তখন বাঁচার জন্য অনেক ছটফট করে, কিন্তু সে রাফসানকে ছাড়ে না। রাফসান তখন বাঁচার জন্য বিজয় বিজয় বলে চিৎকার করতে থাকে। তখন বিজয় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আর রাফসানকে ছেড়ে দিতে বলে। মোনা তখন বিজয়কে ফেলে দেয় আর তাকে আক্রমণ করে। মোনার এই ভয়ঙ্কর হিংস্র আচরণ সবাইকে চমকে দেয়। আর তখনই গিয়ে রাফসান লাইট অন করে আর মোনা অজ্ঞান হয়ে পড়ে। তারপর রাফসান বিজয়কে বলে, সবাই তো দেখলে নিচের চোখে, এখন বল কেন হচ্ছে, কি হয়েছে আমার মোনার, আর এইসব কিছুর এখন কি ব্যাখ্যা দিবে? তখন বিজয় বলে, সবকিছুর ব্যাখ্যা আমার কাছে নেই, এর ব্যাখ্যা একজনই দিতে পারে, তিনি হচ্ছে এলাহি, ডক্টর মোহাম্মদ ফার্স্ট এলাহি। এরপর তারা সবাই এলাহির কাছে যায় আর পুরো ঘটনা জানায়। তখন বিজয় বলে, এসব কিছুর কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না। তখন এলাহি বলে, বিজ্ঞানের ব্যাখ্যা যেখানে শেষ, ধর্মের ব্যাখ্যা সেখান থেকেই শুরু। বিজয় যেহেতু জিনবুত বিশ্বাস করে না, তাই এলাহি জানায়, তুমি যদি কোরআন বিশ্বাস করো তাহলে তোমাকে জিনও বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের 55 নম্বর সূরায় 9 নম্বর আয়াতে জানিয়েছে, আমি জিনকে সৃষ্টি করেছি ধুবরুহীন আগুনের শিখা থেকে। এছাড়া আল্লাহ পাক কোরআনে এটাও বলেছে, আমি জিন ও মানব জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। অর্থাৎ জিন বিদ্যমান, কিন্তু হয়তো এর কোনো অস্তিত্ব নেই। বাতাসের যেমন কোনো অস্তিত্ব নেই, তেমনি জিনের অস্তিত্ব নেই। এর সবকিছুই আল্লাহর ব্যাপার। মানুষ যেমন জিনকে দেখতে পারে না, তেমনি জিনও কাল হাসরের ময়দানে মানুষকে দেখতে পারবে না। তবে হ্যাঁ, একটা কথা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, মানুষ মরে গেলে তার আত্মা জিন হয়ে যায়, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। এমন সময় এলাহি ভয়ানক কিছু আভাস পায়, তাই সে ছাদের দিকে ছুটে আসে। আর আমরা দেখি মোনা ছাদ থেকে উপরের দিকে যাচ্ছে। এমনটা দেখি এলাহি সুরা পরে পানিতে ফু দিয়ে সেই পানি মোনার শরীরে ছিটিয়ে দেয়। মোনা তখন জ্ঞান হারিয়ে পড়ে যায়। তারপর তাকে দেখে এলাহি জানায়, ওর উপরে একটা দুষ্টু জিন আসর করছে। এখন যদি ওকে তাড়াতাড়ি জিন মুক্ত না করা হয় তাহলে মোনাকে বাঁচানো যাবে না। তারপর রাফসান এলাহির কাছে আকুতি করে আর জানায়, ওকে তাড়াতাড়ি বাঁচান প্লিজ। তারপরে এলাহি তাকে আশ্বস্ত করে আর তাড়াতাড়ি রুমে নিয়ে যেতে বলে। এরপর এলাহি বিজয় আর তনুজাকে নিয়ে মোনাদের বাড়ি আসে আর মোনার মাকে জিজ্ঞেস করে, মোনাটি দুষ্ট চিন্তা কতদিন যাবৎ মোনার শুলে বস করেছে। এমনটা শুনে মোনার মা রেগে যায়। সে বলে, এই ব্যাপারে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। এই বলে সে তাদেরকে বিদায় দেয় এবং হ্যান্ডশেকের সময় হাতে একটা চিরকুট দেয়। চিঠিতে লেখা ছিল, স্যার, মোনাকে বাঁচান। এমনটা দেখে এলাহি সবকিছু বুঝতে পারে এবং নতুন করে পরিকল্পনা করে। সে তনুজার বিজয়কে দিয়ে রাফসানকে জানায়, আজ রাতে যখন মোনাকে জিন ভর করবে তখন যেন সে মোনাকে চোখে চোখে রাখে, যাতে জিনটা মোনার উপর বেশি সময় থাকে। তবে খেয়াল রাখতে হবে জিনটা যেন মোনা এবং রাফসানের কোনো ক্ষতি না করে। এরপর রাতের বেলা এলাহি বিজয় আর তনুজা মোনাদের বাসনে অপেক্ষা করে। আর যখন মোনার শরীরে জিন ভর করে ঠিক সেই সময় তারা মোনার মায়ের কাছে যায় আর জানতে চায়
কখন থেকে মোনার শরীরে এই চিন্তা ভর করেছে। তখন মোনার মা সব সত্যি বলতে শুরু করে। মূলত মোনার মা সেদিন সত্যি বলতে পারেনি, কারণ সে চিন্তা মোনার মায়ের সাথে আছে। তখন মোনার মা জানায় ওই ঘটনাটা ঘটেছিল মোনার জন্মের আগে। মোনা তখন 6 মাসের পেটে। আর মোনার বাবার ব্যবসাটা তখন খুব খারাপ ছিল। তখন আমরা অনেক ঋণগ্রস্ত হয়ে পড়ি। তাই আমি আর মোনার বাবা গ্রামের বাড়ি চলে আসি। একদিন সন্ধ্যায় আমি পুকুর থেকে গোসল করে ফিরছিলাম। এমন সময় সেখানে আমি ভয়ঙ্কর কিছু আভাস পাই। আর এরপর থেকে যখনই আমি মোনার বাবার কাছে যাই, তখনই আমার সাথে অন্যরকম কিছু ঘটে। মাঝে মাঝে সে মোনার বাবাকে ভয় দেখায়। অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। তখনই আমি বুঝতে পারি চিন্তা আমার উপর ভর করেছে। তারপর পুরো বিষয়টা আমি মোনার বাবাকে বললাম। তখন সে বলল, আমাদের গ্রামে একটা বড় আলেম আছে, কালকে আমি তোমাকে ওনার কাছে নিয়ে যাব, আর সেদিনই সে গলায় তুলে দিয়ে আত্মহত্যা করব। সবাই ভাবলো হয়তো ঋণের চাপে মোনার বাবা আত্মহত্যা করেছে, কিন্তু আমি জানি ওই জিনই ওনাকে মেরেছে। এরপর ওর আত্মীয় স্বজন আবার আমাকে বিয়ে করতে বলেছিল, কিন্তু আমি রাজি হইনি, কারণ আমি জানতাম আমি যাকে বিয়ে করব তাকে ওই জিনটা মেরে ফেলবে। মোনার বয়স যখন 7 বছর, তখন জিনটা মোনার সাথে বেশি সময় কাটাতো। আমার দিকে আগ্রহ কমিয়ে চিন্তা মোনার দিকে আকৃষ্ট হচ্ছিল। আমি মোনাকে বাঁচানোর জন্য অস্থির হয়ে পড়ি। আমি সবসময় ওর সাথে থাকতাম, ওর সাথে ঘুমাতাম। ও স্কুল কলেজে গেলে সবসময় আমি বাইরে বসে থাকতাম। আর একদিন যখন মোনা ফটোশুটে যায়, তখন তার সাথে রাফসানের পরিচয় হয়। তারপর থেকে তারা সবসময় কথা বলতো, আর এটা আমি একদমই সহ্য করতাম না। তাই আমি মোনাকে পুরস্কার জানিয়ে দেই রাফসানের সাথে কথা না বলার জন্য। তখন রাফসান আমার কাছে আসলে আমি ওকে ফিরিয়ে দিই। এরপর রাফসান আর মোনা পালিয়ে বিয়ে করে। এরপর রঙকে ফোন করলে আমি চাইনি, কারণ সেখানে গেলে হয়তো চিন্তা মোনার ঠিকানা পেয়ে যাবে। আর তারপরে দিন রাফসান আমাকে এসব বললো, আর তখনই বুঝলাম হয়তো আবারও চিন্তা মোনাকে পেয়ে গেছে। এসব ঘটনা বলে মোনার মা মোনাকে বাঁচানোর জন্য এলাহির কাছে আকুতি করে। তখন এলাহি বলে মোনাকে এসব জানে। তখন মোনার মা বলে আমি মোনাকে এসবের কিছু বলি, কখনো বুঝতেও দেয়নি। তারপর এলাহি কোরআনের রিপিটু দোয়া এবং সূরা পড়ে ঘরবন্দি করে দেয় এবং বাড়ির চারপাশে পেরেক ঘিরে রাখে। এরপর সে মোনাকে একটা মালা দিয়ে রাখে, আর সে রাফসানকে অনেক সেফ থাকতে বলে। এরপর সে জিনটা এই বাড়িতে সে কোনো উপায় খুঁজে পায় না। পরের সিন আমরা দেখিনি মোনার ফোনে তার মায়ের কল আসে। তার মা তখন তাকে জানায় রাফসান আর লতার মধ্যে নাকি খুবই সম্পর্ক। সারাদিন নাকি ওরা স্টুডিওতে প্রেম করে বেড়ায়। রাফসান তাকে ঠকাচ্ছে, কিন্তু মোনা এসব বিশ্বাস করতে চায় না। তাই তখন তার মা বলে তুই তো বোকা হলি কেমনে? তোর স্বামী অন্য মেয়ের সাথে এসব করছে আর তুই বিশ্বাস করছিস না? ওকে তোকে তাবিজ করছে? তখন মোনা বলে কিন্তু এসব তো আমার অসুস্থতার জন্য। কিন্তু তার মা বলে আমি তোকে 19 বছর পেটে তুলছি, আমি তোর ভালো চাই। তুই ওই তাবিজটা খুলে ফেল, দেখবি খুব ভালো হয়ে যাবি, আর রাফসানের মুখোশ খুলতে পারবি। মায়ের মুখে এসব শুনে মোনা বিশ্বাস করে ফেলে, আর সে তাবিজটা খুলে ফেলে। আর সে সুযোগে জিনটা তাকে বশ করে। আর ওদিকে আমরা দেখি মোনার মাকে এতক্ষণ জিনে বশ করে নিয়েছিল। সে মূলত মোনার শুলে যাওয়ার জন্য কোন সুযোগ না পেয়ে মোনার মাকে বশ করে এমনটা করেছে। এরপর জিনটা মোনার মাকে মেরে ফেলে। আর এদিকে মোনা ভয়ঙ্কর হয়ে ওঠে। সে সবাইকে মেরে একাই ছুটতে থাকে, কারো বাধাই সে মানে না। এমন সময় সেখানে রাফসান আসলে তাকে মোনা ধাক্কা দিয়ে ফেলে দেয়। মোনা তখন খুবই ভয়ঙ্কর ছিল। তাই রাফসান তাড়াতাড়ি ঘরে যেয়ে মালা আনার জন্য আর কাজের ছেলেটা মোনার পা ধরে থাকার জন্য বলে। তারপর সেখানে রাফসান মালাটি এনে কালিমা পড়ে মোনার গলায় পরিয়ে দেয়, আর মোনা জ্ঞান হারিয়ে ফেলে। এরপর রাফসান সবাইকে ডেকে এনে মোনাদের দুরবস্থার কথা জানায়। এলাই তখন বলে তাবিজের ঘরবন্দি এগুলো কোনো চিরস্থায়ী সমাধান না। আগামীকাল অমাবস্যা, ওই দিন জিন যে কোনো মূল্যেই মোনাকে বশ করতে আসবে। কিন্তু আমরা যদি জীবন বাজি রেখে মোনাকে সেভ করতে পারি, তাহলে মোনাকে মুক্ত করা যাবে। তখন রাফসান বলে আমি মোনার জন্য আমার জীবনটাও দিতে রাজি। তখন বিজয় বলে রাফসান আমার ছোটবেলার বন্ধু, আমি ওর জন্য সবকিছু করতে পারবো। এই বলে তারা অনেক দূরের একটা একাকী বাড়িতে যায়। মূলত এই বাড়িতেই ইলাহি মানুষকে জিন মুক্ত করে। সেখানে গিয়ে ইলাহি সবাইকে উজু করে আসতে বলে, আর নিজে গিয়ে ঘরটা পবিত্র করে নেয়।
এরপর বিভিন্ন অস্ত্র ও জায়নামাজ নিয়ে একটা বৃত্ত তৈরি করে সবাইকে বসার ব্যবস্থা করে। তখন এলাহি রাফসান আর বিজয়ের বুকে টাক কেটে সবাইকে বুঝতে বলে আর জানিয়ে দেয়, ওই দুষ্ট চিন্তার সাথে যুদ্ধ করার জন্য আমি সকল প্রস্তুতি নিয়ে নিয়েছি। কাল সুবহে সাদেকের আগে তোমরা কেউ কোনোভাবেই এই বৃত্তের বাইরে যাবে না। যতক্ষণ তোমরা এই বৃত্তে থাকবে ততক্ষণ তোমরা নিরাপদ, আর বৃত্তের বাইরে গেলে তোমরা কেউ বাঁচবে না। এরপর রাত গভীর হতে থাকে আর তাদের উপর আক্রমণের তীব্রতা শুরু হতে থাকে। রাত যখন 12টা বাজে ঠিক তখনই বিজয় সেখান থেকে চলে যাওয়ার জন্য ছটফট করে। তখন সে ইলাহির এই কাজকর্মকে পাগলামি বলে আখ্যায়িত করে সেখান থেকে চলে যেতে চায়। ইলাই তখন তুসবে পড়ে বিজয়ের মাথায় স্পর্শ করে, আর এতে বিজয়ের জ্ঞান ফিরে আসে। সে তখন বুঝতেই পারে না সে সেখান থেকে কখন উঠেছে। মূলত চিন্তাই তার শয়তানি শুরু করে দিয়েছে। এরপর সেখানে ক্ষত বিক্ষত হয়ে মোনার মা আসে আর মোনাকে ডাকতে আর বলে, মোনা, আমি মরিনি, তুই আমার কাছে আয়, তোকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। মায়ের নেশায় মোনাও তার মায়ের কাছে যাওয়ার জন্য ছটফট করে, কিন্তু সবাই মিলে মোনাকে আটকায়। আর তখন মোনার মায়ের রূপধারী জিন সামনে এগোতে থাকে, কিন্তু সে বৃত্তের উপর আসতেই পুরে ছাড়খাড় হয়ে যায়। এরপর ধীরে ধীরে মোনা স্বাভাবিক হয়ে যায়। তারপর পুরো ঘরে ভয়ঙ্কর প্রাণীর আবির্ভাব ঘটে। বিভিন্ন পোকা চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে। আর তখন এলাহি সবাইকে সুরমা হাতে নিতে বলে, আর সেই সুরমা দিয়ে ফু দিয়ে সকল পোকাকে নিরুদ্দেশ করে ফেলে। কিন্তু এরপর ঘটে ভিন্ন আচরণ। তনুজা ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। তনুজার এই ভয়ঙ্কর হাসির তীব্রতা খুব ভয়ানক ছিল, যা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। এরপর এলাহি তসবি দিয়ে তনুজার হাত বেঁধে দেয়, এতে তনুজাও ঠিক হয়ে যায়। তারপর রাফসানের মা রাফসানকে ডাকতে থাকে আর দরজা খুলতে বলে। রাফসানের মা জানায়, তোর দাদি মারা যাচ্ছে, তাড়াতাড়ি দরজা খুল। রাফসান তখন যাওয়ার জন্য ছটফট করে। তখন এলাহি থেকে তসবি দিয়ে শান্ত করে। এরপর একটা ভয়ঙ্কর প্রাণী এসে উর্দুতে এলাহিকে কি যেন বলে চলে যায়। আর এরপর এলাহি নিজেই কেমন যেন পরিবর্তন হয়ে যায়। সে নাকি ছোট কুরআনটা গাড়িতে রেখে এসেছে, তাই সে কুরআনটা আনতে যেতে চায়। তখন সবাই তাকে আটকায় আর তনুজা তাকে পানির ছিটা দেয়। এতে এলাহি স্বাভাবিক হয়ে যায় আর বলে, আমার কি হয়েছিল? তখন বিজয় বলে, আপনি কুরআন আনার জন্য যেতে চেয়েছিলেন। তখন সে জানায়, তোমরা খুব ভালো কাজ করেছ, কুরআন আমি কেন আনতে যাব? কুরআন তোমার বুকে আছে। এরপর ধীরে ধীরে চিন্তা বিভিন্ন প্রাণের রূপ ধরে সে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু এলাহি বিভিন্ন দোয়া কালামের মাধ্যমে তাকে প্রতিহত করে। আর এরপর সেখানে বৃষ্টি শুরু হয় আর দরজার তল দিয়ে সাদা ধোঁয়া আসে, যা দেখে এলাহি খুবই ভয় পায়। তখন বাকিরা জানতে চায়, স্যার কি হয়েছে? তখন এলাহি বলে, জিনটা জিনের সর্দার আজাজিলকে সাথে নিয়ে এসেছে। এখন জিনটা আমাদের 5 জনের রিং জান কবজ করে নিয়ে যাবে, নইলে জিনটা মারা যাবে। আর এখন আমাদের কোনো বাধাই কাজে লাগবে না, তোমরা আল্লাহ আল্লাহ করতে থাকো। তখন ইলাহি সূরা ইয়াসিন পাঠ করতে থাকে। আজাজিরের আগমনে উপরের টিনে ফাটল ধরে আর সেখান দিয়ে পানির ফোঁটা সে বৃত্তে পড়ে। পুরো বৃত্ত নিরুদ্দেশ হয়ে যায় আর সে জিনটা সেই সুযোগে ইলাইকে আক্রমণ করে। তখন সে জিনটা ইলাইকে মেরে ফেলতে চায়। রাফসান আর বিজয় তখন তার 2 পা ধরে ফেলে। এরপর জিনটা মোনাকে আবারও বশ করতে চায়। তখন ইলাহি রাফসানের বিজয়কে জামা খুলতে বলে। এরপর ইলাহি তাদের দুজনকে 2টা অস্ত্র দেয় আর রাফসানকে ঘোড়ার শিং কেটে যেতে বলে। তারপর রাফসান সেই ঘোড়ার শিং কেটে দেয় আর বিজয় তার বুকে আঘাত করে মেরে ফেলে। এতে জিনটা নিজের হয়ে যায়। ইলাহি তখন কনফার্ম করে, মোনা তুমি এখন সম্পূর্ণ বিপদ মুক্ত। সবাই তখন অনেক খুশি হয় আর হাসি মুখে সেখান থেকে বিদায় নেয়। সৌমিক অন্যরকম আনন্দ দেখেছিল। অনেক কষ্টে তারা চিন্মুক্ত হয়েছে, কিন্তু এই আনন্দটা চিরস্থায়ী না। গাড়িতে ওঠার পর তারা বুঝতে পারে জিনটা হয়তো তনুজাকে ভর করেছে। এখানে কাহিনীটা অসমাপ্ত রেখে মুভিটি শেষ হয়।